রাত তখন গভীর, চারপাশের সমস্ত কোলাহল থামিয়ে দিয়ে প্রকৃতি যেন তলিয়ে গেছে গভীর ঘুমে। ঘরের নরম বিছানায় হৃদি তখন আচ্ছন্ন গভীর ঘুমে। তার মুখের উপর এসে পড়েছে স্নিগ্ধ জ্যোৎস্নার আলো, আর ঠোঁটের কোণে লেগে আছে এক ফালি মিষ্টি হাসির রেখা। দরজাটা আলতো করে খুলে ঘরে পা রাখলো সৌহার্দ্য। সারাদিনের ধকলের ছাপ স্পষ্ট তার ক্লান্ত চোখে। ঘরে ঢুকেই একবার থমকে চোখ বুলিয়ে নিল বিছানার দিকে, যেখানে হৃদি তখন গভীর ঘুমে মগ্ন। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে আলমারি থেকে ট্রাউজার আর তোয়ালে টেনে নিল, তারপর নিঃশব্দ পায়ে চলে গেল ওয়াশরুমের দিকে। প্রায় ঘন্টাখানিক পর শাওয়ার নিয়ে যখন সে বের হলো, দেখলো হৃদি খাটের কোণে পা ঝুলিয়ে বসে অপলক তাকিয়েছে তার দিকেই। ভুরু কুচকে সৌহার্দ্য নরম সুরে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড জান? ঘুমাওনি এখনো? হৃদি বিছানা ছেড়ে এগিয়ে এসে সৌহার্দ্যের কাঁধ থেকে তোয়ালেটা নিজের হাতে তুলে নিল। এরপর ইশারায় তাকে একটু ঝুঁকে দাঁড়াতে বলল। সৌহার্দ্য হৃদির ঘাড় জড়িয়ে নিচের দিকে ঝুঁকতে হৃদি তার নরম হাত বুলিয়ে সৌহার্দ্যের ভেজা চুলগুলো মুছে দিতে দিতে ফিসফিস করে বলল, এত দেরি করলেন যে? সৌহার্দ্য হৃদের তুলতুলে গালে গভীর একটা চুমু এঁকে ক্লান্ত হেসে বলল, একটা জরুরি অপারেশন ছিল। হৃদি নরম কণ্ঠে আবার জিজ্ঞেস করলো, খেয়েছেন? সৌহার্দ্য মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এরপর আর এক মুহূর্ত দেরি না করে হৃদিকে পাজা কোলে তুলে নিল সে। বিছানার কাছে নিয়ে আলতো করে শুইয়ে দিয়ে নেশা ভরা চোখে তার বানে তাকিয়ে বলল, যান, মনটা ভীষণ অশান্ত লাগছে, একটু শান্ত করে দেবে? সৌহদ্দের ইঙ্গিত বুঝতে পেরে হৃদি একটু আড়ষ্ট হলো। সৌহদ্দের গলা জড়িয়ে আমতা আমতা করে বলল, বেবির কোনো সমস্যা হবে না তো? হৃদির কথায় ঠোঁট কামড়ে কিছু ভাবলো সৌহদ্দ, তারপর গলার ভাঁজে মুখ গুজে ফিসফিস করে বলল, ওকে, ঘুমিয়ে পড়ো। সৌহদ্দের গলার স্বর আজ কেমন যেন একটু অন্যরকম, অদ্ভুত এক মোহে ভরা। হৃদি আলতো হাতে সৌহদ্দের পিঠে হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে উঠল, আপনাকে আজ কেমন যেন লাগছে ডাক্তার সাহেব। সৌহদ্দ হৃদির গলার ভাঁজে আলতো করে একটা কামড় দিয়ে ক্লান্ত স্বরে বলল, ক্লান্ত লাগছে খুব, ঘুমাতে দাও। হৃদি আর কথা বাড়ালো না, শুধু চোখ বুজে এলো তার। আর সেই সুযোগেই সৌহার্দ্য হৃদির গলা থেকে মুখ সরিয়ে তার স্নিগ্ধ পেটের কাছে মুখ নিয়ে একটা আলতো চুমু আঁকলো। এরপর হৃদিকে নিজের দুই বাহুর মাঝে জড়িয়ে বুকের খুব কাছে টেনে নিয়ে চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। রাত জাগা নীরবতায় ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে একা একা বসে আছে সাহাবীর। তার আঙ্গুলের ফাঁকে টিম টিম করে জ্বলছে একটা সিগারেট। ধোয়ার কুণ্ডলি উড়িয়ে তার দৃষ্টি আটকে আছে আকাশের দূর সীমানায়। একটা দীর্ঘ টান দিয়ে সে হাত বাড়িয়ে তুলে নিল মোবাইলটা। কল লিস্ট থেকে সুমির নাম্বারটা স্ক্রিনে ভেসে উঠল। আঙ্গুলটা একবার কলের বাটনে গিয়েও থেমে গেল। তবু ওই অবাধ্য মনটাকে যেন কিছুতেই মানানো যাচ্ছে না। বারবার চোখ চলে যাচ্ছে ওই নাম্বারটার উপর। শুধু একবার মেয়েটার কণ্ঠস্বর শোনার তীব্র এক সুপ্ত জেদ চেপে বসেছে মনে। শেষ পর্যন্ত মনের জেদের কাছে হেরে গিয়ে নিজের অন্য একটা সিম কার্ড থেকে ডায়াল করলো সুমির নাম্বার। ওপাশ থেকে বেশ কয়েকটা রিং বাজার পরও ওপাশ থেকে রিসিভ হলো। ঘুম জড়ানো বিরক্ত এক কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কে? সাহাবীর একদম চুপ করে রইল, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। ওপাশ থেকে সুমি পরপর বলল, হ্যালো হ্যালো বলে কোনো সাড়া না পেয়ে ফোনের সংযোগ কেটে দিল। কিন্তু এত সহজে কি আর মন মানে? সাহাবীর তৃপ্তি হলো কই, সে আবার ডায়াল করলো। সুমি সেই চেনা কণ্ঠস্বর কানে আসতেই সে আগের মতোই চুপ করে নিঝুম হয়ে বসে রইল। এভাবে ওপাশ থেকে যখন আবার লাইন কেটে গেল, সাহাবীর নাছোড় বান্দার মতো আবার কল দিল। আর যায় কোথায়? এবার কল রিসিভ হতে ভেসে এলো সুমি সেই বজ্র কঠিন রাগে ফুঁসে ওঠা কণ্ঠ, কোন বান্দির পোলারে তুই এত রাতে চোর পুলিশ খেলতেছিস আমার সাথে? আর একবার ফোন দিলে পচা ডোবায় চুবিয়ে মারবো। বলেই ঝাঁস করে লাইনটা কেটে দিল সুমি। এদিকে মোবাইলটা হাতে নিয়ে থম মেরে বসে রইল সাহাবীর, একদম তবদা খাওয়া অবস্থা। ফোন স্ক্রিনে তাকিয়ে থেকে বড় বিড়বিড় করে বলে উঠল, এটা তো কোনো সাধারণ মেয়ে না, আস্ত একটা আগুনের গোলা। বলেই রুমে ফিরে বিছানায় ফোনটা একপাশে সশব্দে ছুঁড়ে ফেলে শুয়ে পড়ল। সুমির ওই চাবুকের মতো তীক্ষ্ণ কণ্ঠস্বরটা কান থেকে মিলিয়ে যাওয়ার আগে যেন তার ছটফট করা অশান্ত মনটা একটুখানি শান্ত হয়ে এলো। এরই মাঝে কেটে গেছে 3টে মাস। আইনি লড়াইয়ের সেই অধ্যায় পেরিয়ে আকিব শিকদার ও আসিফ শিকদারের ভাগ্যে জুটেছে যাবজ্জীবন কারাদণ্ড। আরহানের ভাগ্যে জুটল 5 বছরের কারাদণ্ড। কারণ শারবান চৌধুরীকে সাহায্য করা ছাড়া তার বিরুদ্ধে সরাসরি অপরাধের বড় কোনো প্রমাণ মেলেনি। উপরন্তু নিজের উদ্যোগে পুরো গ্যাংটাকে ধরিয়ে দিতে সে পুলিশকে সাহায্য করার সরকার তার শাস্তি অনেকটাই কমিয়ে দিয়েছে। এদিকে সুমি আর সাহাবীরের বিয়ের দিনক্ষণ পাকাপাকি।
মজার ব্যাপার হলো তাদের এই সম্পর্ক মেনে নিয়েছেন স্বয়ং শাফিন মির্জা। সৌগত ঠিক কি এমন জাদুকরী কথা বলেছিল সুমির বাবাকে, তা আজ পর্যন্ত কারো জানা নেই। তবে সুমির বাবা নিজেই সেদিন সাহাবীরকে ফোন করে বিয়ের দিন ঠিক করতে বলেন। এরপর সাহাবীর তার মা আরিফা খানকে নিয়ে গিয়ে বিয়ের সব চূড়ান্ত করে এসেছে। ব্যাস, আর মাত্র 3 দিন বাদে তাদের বহুল প্রতীক্ষিত সেই শুভ লগ্ন। ওদিকে সৌহদ্দ আর হৃদির ভুবনে এসেছে অনেক পালাবদল। হৃদি আর আগের মতো সেই শান্ত স্বভাবের নেই। এখন একটুতেই তার মেজাজ চলে যায়। সৌহদ্দ একটা কথা বললে সেটার জবাবে 10টা কথা শুনিয়ে দেয়। আর সৌহদ্দ একটু কড়া সুরে ধমক দিলে তো কথাই শেষ। অমনি পেটের বাচ্চার দোহাই দিয়ে হুড়মুড় করে কান্নায় ভেঙে পড়ে। আর তাতেই কুপকার তার ডাক্তার সাহেব একদম কাবু। মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনের কারণে রিদিয়া এখন আর নিয়মিত কলেজ যেতে পারে না। পড়াশোনার প্রতি আগের থেকে মনোযোগী হওয়া সত্ত্বেও ক্লাসে অনিয়মিত হয়ে পড়ার কারণে সে পড়াশোনায় অনেকটা পিছিয়ে পড়েছে। তবে সৌহার্দ্য এ নিয়ে এখন তাকে কোনো বাড়তি চাপ দেয় না। হাসপাতালের কাজ শেষ করে সে এখন বেশিরভাগ সময় বাড়িতে কাটায়। শত ব্যস্ততার মাঝেও সারাদিন হৃদির পেছনে সে ছায়ার মতো লেগে থাকে। বাইরে থাকলে মিনিটে মিনিটে ফোনে খবর নেওয়া চাই চায়, আর বাড়িতে থাকলে তো কথাই নেই। মেয়েটা যেন শান্তি মতো বাথরুমেও যাওয়ার জো পায় না। একটু দেরি হলে বাথরুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে চঞ্চল গলায় চেঁচাতে শুরু করে, সুইট হার্ট, এতক্ষণ লাগছে কেন? বের হচ্ছ না কেন? ভেতরে কোনো সমস্যা হচ্ছে নাকি? এমনকি রুম থেকে একা একা একটু বের হলেও সৈহদ্দ চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে তুলে রাখে। ছেলের এমন পাগলামি দেখে সারহান চৌধুরী ভীষণ বিরক্ত হন। হৃদি নিজেও মাঝে মাঝে চরম বিরক্ত হয়। মাঝে মাঝে রাগ করে সৌহদ্দের সাথে কথা বলে না, কিন্তু সৌহদ্দ তাদের বিন্দু 2 পয়সার পাত্তাও দেয় না। বাড়ির বাকিরা অবশ্য এসব নিয়ে মাথা ঘামায় না। পৃথা তো এসব দেখে আরো দারুণ মজা পায়। আরবানও তার মনের মতো করে খুব যত্ন নেয় পৃথার। তবে সৌহদ্দের মতো এমন পাগল করা মাত্রা অতিরিক্ত দেখভাল সে করে না। বর্তমানে পৃথার প্রায় 4 মাস শেষের পথে, আর তার স্নিগ্ধ পেটটা এখন সামান্য বোঝা যায়। তবে সবচেয়ে অদ্ভুত চমকপ্রদ ব্যাপার হলো হৃদির পেটটার আকৃতিও যেন পৃথার প্রায় সমান। বাইরে থেকে দেখে গুণক্ষরেও বোঝার উপায় নাই যে সবেমাত্র 3 মাস পার হয়েছে। দুপুর গড়িয়ে প্রায় 2টো বাজে। রিভা এক অদ্ভুত অভিমানে মুখ ফুলিয়ে গুম হয়ে বসে আছে। ফারিস সে কখন থেকে এই অকারণ নীরবতার কারণ জানতে চাইছে, অথচ এই পাগল মেয়েটা মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছে না। ফারিস এবার চরম বিরক্তি নিয়ে বলে উঠল, পকেট সাইজের ঝড় কি হয়েছে তোর? এভাবেই উগন্ডার পেতনির মতো মুখ বানিয়ে আমাকে ভয় পাইয়ে দিচ্ছিস কেন? রিভার আগে ফুঁসে উঠে তেড়ে মেরে বলে উঠল, আপনার সমস্যা আছে ফারিস ভাই? ডাক্তার দেখাচ্ছেন না কেন? ফারিস তো একদম আকাশ থেকে পড়ল। তার আবার কি সমস্যা হবে? তার জানা মতে সে তো সম্পূর্ণ সুস্থ। তাহলে সে কেন ডাক্তার দেখাতে যাবে? হতভম্ব হয়ে সে বলে উঠল, শ্বশুরের বেয়াদব মেয়ে, আমি কেন ডাক্তার দেখাতে যাব? আমার আবার কি সমস্যা থাকতে পারে? রিমা নাক মুখ কুঁচকে অভিমানী কণ্ঠে বলল, সমস্যা না থাকলে সবার বাচ্চা হচ্ছে, আমাদের হচ্ছে না কেন? এতক্ষণে ফারিস বুঝতে পারলো তার বইয়ের এমন গাল ফুরানোর আসল রহস্য। কথা ঘোরানোর চেষ্টা করে সে মুচকে হেসে বলল, তুই নিজেই তো একটা আস্ত বাচ্চা, আবার বাচ্চা চাস কিভাবে? রিবা নাক ফুলিয়ে তেজি গলায় জবাব দিল, আমি মোটেও বাচ্চা না। আমি ভাবির থেকে মাত্র 1.5 বছরের ছোট। তাহলে আমি বাচ্চা হই কিভাবে? ফারিস বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, ওই 1.5 বছর বয়স পর্যন্ত আগে বড় হয়ে ওঠ, তারপর বাচ্চার চিন্তা করিস। রিভা তাতে এক চুলও দমল না, উল্টো আরো তেড়ে এসে বায়না ধরল, আমার বাচ্চা চাই, এক্ষুনি দিতে হবে। ফারিস নাক মুখ কুচকে গম্ভীর গলায় বলে উঠল, বাচ্চা কি তোর ঢাকনা আলা বাপের কেনা সম্পত্তি যে বললেই এনে দেব? আর অমনি রিভার চোখের কোণে গোলে গড়িয়ে পড়ল জল। সে কেঁদে ফেলে ফারিসের শরীরের সাথে একেবারে ঘেঁষে বসে পড়ল। গলার আকুতি মিশিয়ে ফিসফিস করে বলল, এমন করছেন কেন ফারিস ভাই? রিভার ভেজা চোখে আর কান্নার সুর দেখে ফারিসের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুঝলো মেয়েটা এই ব্যাপারে মারাত্মক সিরিয়াস। কিন্তু ফারিস এখনই এত দ্রুত বাবা হতে প্রস্তুত নয়। রিভা নিজেই তো এখনো ছোট্ট একটা মেয়ে, আর একটু পরিপক্ক হোক, তারপর না হয় ভাবা যাবে। ফারিস এবার একটু নরম সুরে ভালোবাসার মোড়কে তাকে বোঝাতে শুরু করলো, পকেট সাইজ ঝড়, তুই না সেদিন বলেছিলি তোর ভাইয়ের ওই মহা ঝামেলার ছেলের সাথে আমাদের মিষ্টি মেয়েটার বিয়ে দিবি? রিভা তখনও চোখের জল মুছতে মুছতে মাথা নাড়ল, হ্যাঁ, সে তো সেটাই চায়। ফারিস তখন এক দারুণ সুযোগ পেয়ে মোক্ষম চালটা চাললো, তাহলে ভাবতো, এখন যদি আমরাও একটা বাচ্চা নিই তবে তো ওরা একদম সমবয়সী হয়ে যাবে।
তখন কি তোর ভাইয়ের ওই ঝামেলা মার্কা পোলাটা আমাদের মেয়েকে আর নিজের বউ বানাতে চাইবে সোনা? রিভা না বুঝে নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, কিন্তু কেন? ফারিস এবার দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, তোর ভাইয়ের প্রোডাক্ট তো আর ভালো কিছু হবে না, একদম ওইরকম একটা প্যাচাল মার্কা হবে। তোর ভাই নিজে একটা দামড়া হয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, ওর প্রোডাক্টও তো বড় হয়ে তেমনই কোনো বাচ্চা মেয়েই খুঁজবে সোনা। তাই তোর ওই ভাইয়ের প্রোডাক্ট আগে দুনিয়ায় আসুক, তারপর না হয় আমরা আমাদের ডাউনলোড করব, কেমন? মনটা শতভাগ সায় না দিলেও ফারিসের এই অদ্ভুত যুক্তির সামনে শেষ পর্যন্ত হার মানল রিভা। ফারিস অবশেষে তাকে বাগে আনতে পেরে বুকের ভেতর থেকে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর রিভাকে টেনে নিজের বুকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে মনে মনে মুচকি হেসে বিড়বিড় করলো, শালা জীবনেও ওই মহা ভেজালের সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছি না, দরকার পড়লে এই দেশ ছেড়েই চলে যাব। ডাইনিং টেবিলের এক কোণে চেয়ারে কাপটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন শারহান চৌধুরী। চায়ের চুমুক দেওয়ার কথা থাকলেও তার চোখ আটকে আছে সামনের দৃশ্যটায়। কাপে চুমুক দেওয়ার চেয়ে ছেলের কাণ্ড কারখানা দেখতেই যেন তার বেশি আগ্রহ। সৌহদ্দ জেদ ধরে বসে আছে, হৃদির মুখে একটার পর একটা ফল গুজে দিচ্ছে, আর বেচারি হৃদির লজ্জায় লাল হয়ে হাঁসফাঁস করছে। টেবিলে থরে থরে সাজানো ফলের প্লেটটা দেখে মনে হচ্ছে আজ সব কটায় হৃদির পেটে চালান করে ছাড়বেছে। দিদি আর চোখে এদিক ওদিক তাকাচ্ছে, বারবার মিনমিন করে বলছে, আমি নিজের হাতে খাচ্ছি। কিন্তু সৌহার্দ্য যেন কারো কথা শোনার পাত্র নয়। ছেলের এই প্রকাশ্য প্রেমময় কাণ্ড আর হৃদির আড়ষ্টতার লজ্জা দেখতে দেখতে আর স্থির থাকতে পারলেন না শারহান চৌধুরী। দীর্ঘশ্বাস ফেলে তার ছেলের সুরে বলেই ফেললেন, বেঁচে থেকে মানুষের নির্লজ্জতা দেখতে দেখতে মরে যেতে হবে। বাবার এই তির্যক খোঁচা গায়ে মাখিয়ে এই সৌহার্দ্য গম্ভীর মুখে পাল্টা জবাব দিল, তো তোমাকে দেখতে বলেছে কে? ছেলের এমন বেপরোয়া জবাবে ভুরু কুচকে ব্যঙ্গের সুরে শারহান চৌধুরী বললেন, একটুও লজ্জা নেই তোমার? সৌহদ্য তাতেও বিন্দুমাত্র দমে না গিয়ে হৃদির মুখে আরো এক টুকরো ফল জোর করে গুজিতে নির্লিপ্ত গলায় বলে উঠল, দেখতেই তো পাচ্ছ নেই, তাহলে প্রশ্ন করছো কেন? আজও হৃদির অবস্থা দেখে এবার আর রাগ চেপে রাখতে পারলেন না শারহান চৌধুরী। নাক মুখ কুচকে ধমকের সরে বলে উঠলেন, নির্লজ্জ ছেলে, এমন বেহায়ার মতো করছো কেন? মেয়েটা খেতে পারছে না তবুও জোর করছো কেন? বাপ মনে হয় তুমি একাই হচ্ছ, আমরা কেউ হইনি। বাবার এমন খোঁচায় সৌহার্দ্যর বিরক্ত এবার চরমে পৌঁছালো। বাবাকে ছেড়ে কথা না বলে সে এক হাত নেড়ে উল্টো খোঁচা দিয়ে বলে উঠল, তোমার হিংসে হচ্ছে নাকি? আশ্চর্য, এই বয়সে এসে ছেলের সাথে প্রতিযোগিতায় নামতে চাচ্ছ? তাহলে শুনে রাখো আব্বু, এখন আমার বাচ্চা পালার বয়স, ভাই বোনদের পালতে পারবো না যদি কিছুদিন আগে। ছেলের মুখে এমন বেপরোয়া কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন শারহান চৌধুরী। ধমকে উঠে বললেন, চুপ করো তুমি, তোমার মতো নির্লজ্জ বেয়াদব আমি জীবনে দুটো দেখিনি। সৌহদ্য একরাশ বিরক্তি গলায় মেখে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, এখন তো দেখছো, ভালো করে দেখে নাও, খাওয়া শেষ হলে যেতে পারো, আমার বউ তোমার জন্য লজ্জা পাচ্ছে। ছেলের সাথে এই বাকযুদ্ধে আর এক মুহূর্ত টিকলো না শারহান চৌধুরী। বুঝতে পারলেন এই বেয়াদব ছেলের সাথে কথা বাড়াতে গেলে নিজের সম্মানটুকু ধুলোয় মিশে যাবে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ টেবিল ছেড়ে উঠতে গেলেন তিনি। রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলে উঠলেন, এমন বউ পাগল আমি এই জীবনেও দেখিনি। শারহান চৌধুরীর কথাটা হৃদির কানে যাওয়া মাত্র সে লজ্জায় যেন মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হলো। কান দুটো দপদপ করছে, ইচ্ছে করছে এই মুহূর্তে মাটি ফুঁড়ে কোথাও লুকিয়ে যেতে। একটা মানুষ কিভাবে এত নির্লজ্জ হতে পারে তার হৃদির ক্ষুদ্র মস্তিষ্কের ধারণাতীত। কোনো মতো ঢোক গিলে সৌহদ্দের দিকে তাকিয়ে আমতা আমতা করে সে বলে উঠল, আমার বমি পাচ্ছে, আর খেতে পারবো না। হৃদির অস্বস্তি বুঝতে পেরে সৌহদ্দ এদিক ওদিক একবার চোখ বুলিয়ে আলতো করে হৃদির গালে একটা চুমু এঁকে দিয়ে বলল, ওকে, রুমে যাও, আমি একটু বের হব, যান। হৃদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, মাথা নেড়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। সৌহদ্দ চিন্তিত চোখে তাকিয়ে থেকে স্নেহের সাথে সতর্ক করলো, আস্তে হাঁটো যান, পড়ে যেও না যেন। সিঁড়ির মাঝপথে একবার হৃদির পিছনে ফিরে সৌহদ্দের দিকে তাকালো, চোখের ভাষায় বুঝিয়ে দিল সে ঠিক আছে। হৃদি আড়ালে চলে যাওয়ার পরে সৌহদ্দ আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 12টা। কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে সৌহদ্দ, কিন্তু তার পেছন পেছন ছায়ার মতো ঘুরে চলেছে হৃদি। তার একটানা অনুরোধ, যে করেই হোক তাকে একবার খান বাড়িতে যেতেই হবে। বাবা মা মারা যাওয়ার পর থেকে যে বাড়িটা সে আর কোনো দিনও মারায়নি,
এখন খানবাড়িতে থাকে সাহাবীর, আর সেটা শুধু রিদির কথা রাখতে গিয়েই। রিদির নামের খান পরিবারের সমস্ত সম্পত্তি রিদি সাহাবীরের নামে করে দিয়েছে। যদিও এই পুরো ব্যাপারটা সম্পূর্ণ সৌহার্দ্য নিজের হাতে সব ঠিকঠাক করেছে। আইনি কাগজপত্রে সব গোছানোর পর সৌহার্দ্য যখন রিদিকে সবটা বুঝিয়ে বলে, তখন রিদি আর কোনো প্রতিউত্তর করেনি। এক বিন্দু দ্বিধা না করে নির্দ্বিধায় সেগুলো সিগনেচার করে দিয়েছে। উল্টো সাহাবীরকে সে অনুরোধ করেছে সে যেন খানবাড়িতেই থাকে। সাহাবীর প্রথমে রাজি না হলেও বোনের কথা শেষ পর্যন্ত মেনে নিয়েছে। বর্তমানে সাহাবীরের সাথে খান বাড়িতে থাকে আরিফা খান। আকিব শিকদারের অপকর্মের কথা শোনার পর থেকে তিনি আর ওই বাড়িতে থাকেননি। অন্যদিকে শাহানকে সাহাবীর অনেক আগে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, তার সেখানকার বিজনেস দেখাশোনার জন্য। নিজের পেছন পেছন হৃদির এই নাছোড়বান্দা ঘোরাঘুরি আর মিনতি দেখতে দেখতে অবশেষে ধৈর্য হারিয়ে ফেলল সৌহার্দ্য। চোখে মুখে বিরক্তিকর গাঢ় মেঘ টেনে কঠিন গলায় সে বলে উঠল, বিড়ালের মতো চুকচুক করছো কেন? এক জায়গায় বসতে পারছো না স্টুপিড? হৃদি সৌহার্দ্যের কথায় কান্না দিয়ে আনমনে বলে উঠল, ভাইয়ার বিয়ের আর 3 দিন মাত্র। সৌহার্দ্য হৃদির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভুরু কুচকে তাকিয়ে শীতল গলায় বলল, তো? দিদির চোখে তখন আকুতির জোয়ার। হাত দুটো এক করে সে মিনতির সুরে বলল, আমি কাল যেতে চাই, প্লিজ না করবেন না। সৌহার্দ্য এক ঝলক মেয়ের দিকে তাকিয়ে নির্বিকার নিজের ফোনের স্ক্রিনে চোখ রেখে সাফ জানিয়ে দিল, নো, বিয়ের আগের দিন যাব আমরা। সৌহার্দ্যের এই কঠোর সিদ্ধান্তে রিদি বুঝলো সহজে কাজ হবে না। উপায় না পেয়ে সে তার পুরনো অস্ত্র ইমোশনাল ব্ল্যাকমেইল আশ্রয় নিল। মায়াবী কান্নাটার সুর ধরে সে বলে বসলো, আমি যেতে চাচ্ছি না। আপনার বাবু যেতে চাচ্ছে, ও কষ্ট পাচ্ছে ওর নানা বাড়ি যাওয়ার জন্য। নিজের দুনিয়াতে না আসা বাচ্চাকে এই নাটকে জড়াতে দেখে সৌহার্দ্য এক মুহূর্তে বিরক্তিতে জ্বলে উঠল। ফোন থেকে চোখ সরিয়ে কড়া গলায় ধমকে উঠল, স্টুপিড! তুমি সব সময় আমার প্রিন্সেসের উপর দোষ চাপাবে না। আমার মেয়ে তোমার মতো বেয়াদব হবে না, ওর বাবার মতো ভদ্র হবে। সৌহার্দ্যের মুখে নিজের নাম, নিজের এমন অপমান শুনে হৃদি অবাক চোখে বড় বড় করে তাকিয়ে বলে ফেলল, আপনি ভদ্র? হৃদির কণ্ঠে অবিশ্বাস আর বাঁকা হাসি দেখে সৌহার্দ্য চোখ দুটো লাল হয়ে উঠল। রাগী দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে সে দুটো গলায় স্বরে জানতে চাইল, কি বলতে চাচ্ছ তুমি? আমি ভদ্র না? সৌহার্দ্যের ওই প্রলয়কারী দৃষ্টি দেখে হৃদির বুক কেঁপে উঠল। ভয় ঢোক গিলে সে তাড়াতাড়ি কথা ঘুরিয়ে তোতলামি সুরে বলে উঠল, ভদ্র ভদ্র খুব পৃথিবীতে। কিন্তু তার সেই কথাটা শেষ করতে দিল না সৌহার্দ্য। এক ঝটকায় হৃদির আরো কাছে এগিয়ে এসে তার সরু কোমরটা নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে ধরল সে। হৃদি মুখের উপর ঝুঁকে ফিসফিস করে বলল, ভদ্র অভদ্র যাই হোক, আমার সাথে থাকতেই হবে তোমাকে আজন্ম। কথাটা শেষ করে নিজের উষ্ণ দৃঢ় ওষ্ঠ মিলিয়ে দিল হৃদির নরম অধরের ভাঁজে। মুহূর্তে এক পরম আবেশ তৈরি হওয়ায় আগেই হৃদির শরীরের ভেতর হঠাৎ চলা ঝড় সব ওলটপালট করে দিল। চুম্বনের ঘোর কাটতে না কাটতে হৃদি আর নিজেকে সামলাতে পারল না। গলগল করে বমি করে ভাসিয়ে দিল সৌহার্দ্যের সমস্ত শরীর। নিজের গায়ে কি হচ্ছে সেদিকে সৌহার্দ্যের কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত মনোযোগ তখন হৃদির কষ্টটার উপর। ব্যাকুল হয়ে সে হৃদির ফ্যাকাশে মুখটা নিজের হাতে জাদু করে ওমে আলগে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, জান বেশি খারাপ। বাকি কথাটা তার গলাতেই আটকে গেল। হৃদি আবার বমি করে সৌহার্দ্যের হাত ভরিয়ে দিল। বমির বেগে শরীর যখন আর চলছে না, তখন মুখ চেপে কোনো মতো বাথরুমে যাওয়ার জন্য পা বাড়ালো হৃদি। কিন্তু সৌহার্দ্য চিন্তিত মুখে তার পথ আগলে ধরে পরম মায়ায় বলল, এখানেই করো, আমি পরিষ্কার করে দেব। তীব্র ক্লান্তিতে হৃদি আর নিজের মাথা সোজা রাখতে পারল না। অবশ্যই সে মাথা এলিয়ে দিল সৌহার্দ্যের প্রশস্ত কাঁধে। ফিস ফিস করে ভাঙা গলায় বলল, আর করব না। সৌহার্দ্য এক সেকেন্ডও দেরি করলো না। নিজের ময়লা শার্টটা একপাশে ছুঁড়ে ফেলে সে হৃদিকে শক্ত বাহুতে পাজা কোলে তুলে সোজা বাথরুমে নিয়ে গেল। নিজ হাতে তাকে পরিষ্কার করে জামা পাল্টে পরম যত্নে বিছানায় এনে শুইয়ে দিল। এরপর নিজ হাতে ঘরটা পরিষ্কার করে দ্রুত একটা শাওয়ার নিয়ে যখন রুমে ফিরে এলো, তখন দেখলো হৃদি অপরাধীর মতো বিছানায় চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে। সৌহার্দ্য আলতো পায়ে হেঁটে গিয়ে হৃদির পাশে বসলো। হৃদির অপরাধী কণ্ঠে মিনমিন করে বলল, আমি আসলে। হৃদির কথা শেষ হতে দিল না সৌহার্দ্য, তাকে টেনে দিল নিজের শক্ত বুকের মাঝে। হৃদির চুলে বিলি কেটে কপালে একটা দীর্ঘ উষ্ণ চুমু এঁকে ফিসফিস করে বলে উঠল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। বাট জান, বমিটা আরেকটু পরে করতে পারতে, চুমুটা শেষ হলে। হৃদি আলতো করে সৌহার্দ্যের প্রশস্ত বুকে নাক ঘষতে ঘষতে খানিকটা অভিমানের সুরে ফিসফিস করে বলে উঠল, আপনার মুখে সিগারেটের গন্ধ ছিল,
সিগারেট খেয়েছেন কেন? সৌহদ্দ রিদিকে নিজের দুই বাহুর আষ্টে পিষ্টে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল। বুক ফাটা এক তীব্র আফসোসের সুরে সে গলার স্বর নামিয়ে বলল, আমার ফেভারিট ডিশ খেতে পারছি না, তাই ক্রেভিং কমাতে সিগারেট খেয়েছিলাম জান। আর খাবো না, প্রমিস। রিদি আর কোনো প্রতিউত্তর করলো না। সে ভালো করে জানে সৌহদ্দ যখন একবার কথা দিয়েছে যে সে আর সিগারেট ছুঁয়েও দেখবে না, তখন সে নিজের কথা ঠিক রাখবে। সৌহদ্দ আস্তে করে রিদিকে বিছানায় শুইয়ে দিল। তারপর ঝুঁকে রিদির পেটের কাছে মুখ নিয়ে অত্যন্ত নরম কণ্ঠে ফিসফিস করে বলতে শুরু করলো, আমার কলিজার আম্মা, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। আপনার মাম্মাকে কাছে পাওয়ার জন্য পাপার অবাধ্য মনটা ছটপট করছে। একটা চুমু খেতে গেলেও আপনি ডিস্টার্ব করেন। ইটস নট ফেয়ার বাবার জান বাচ্চা। সৌহদ্দ এমন আদুরে কথায় রিদি নিজের হাসি আর আটকে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল। তারপর ভালোবাসার হাত বাড়িয়ে সৌহদ্দের অগোছালো চুলে আঙ্গুল বুলিয়ে কৌতূহলী সুরে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি প্রিন্সেস প্রিন্সেস করেন কেন যদি আমাদের প্রিন্স আসে? সৌহার্দ্য রিদির পেট থেকে মাথা তুলে রিদির কাছে ঝুঁকে এলো। এক দৃষ্টিতে রিদির চোখের দিকে তাকিয়ে গভীর মুগ্ধতায় বলল, ওহো, আমি জানি আমার একটা প্রিন্সেস আসবে, ঠিক তোমার মতো একটা কিউট ডল। সৌহদ্দের সেই ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে রিদি একটু হেসে দুষ্টুমি করে বলে উঠল, আপনি কিভাবে জানেন? ছেলেও। সৌহদ্দ একটু বিরক্তি প্রকাশ করে বলে উঠল, স্টুপিড, আমি আমি ডিএনএ দিয়েছি, আমি জানবো না কি? সৌহদ্দের কথা শেষ হতে দিল না রিদি। তার আগে রিদি এক ঝটকায় নিজের হাত বাড়িয়ে সৌহদ্দের মুখটা চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, মুখটা বন্ধ করেন, আমি আর শুনতে চাই না। মুখ যেন মুখ না, যেন ফারাক্কার বাঁধ, ছুটলেই সর্বনাশ। হৃদির এই ছোট্ট বকাঝকায় সৌহদ্দ ভালোবাসায় গলে গেল। তার কপালে একটা গভীর চুমু এঁকে আলতো হাতে হৃদির ঢোলা ঢালা টি শার্টটা একটু উপরে তুলে নিজের মুখটা গুজে দিল হৃদির উন্মুক্ত বুকের মাঝে। একদম ধীর ও মায়াবী কণ্ঠে ফিসফিস করে সে বলল, ঘুমাও আমার জান, বলে নিজেও চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। সকালের মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে আলতো পায়ে ঘরে এসে কড়া নাড়ল। সেই সোনালি রোদের ঝিলিক এসে পড়ল সৌহদ্দের মুখে। চোখে মেলে তাকাতেই তার দৃষ্টি আটকে গেল হৃদির স্নিগ্ধ ঘুমন্ত মুখটার উপর। অপালক চোখে কিছুক্ষণ সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে রইল সে, যেন বাইরের দুনিয়ার সব কোলাহল এই ছোট্ট ঘরে এসে থমকে গেছে। এরপর বিছানার পাশ থেকে মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখতেই সে চমকে উঠল। ঘড়ির কাঁটা 9টা পার হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে সৌহার্দ্য দ্রুত বিছানায় সোজা হয়ে বসে পড়ল। একটু ঝুঁকে রিদির কপালে আলতো ছোঁয়া দিয়ে নরম গলায় ডেকে উঠল, সুইট হার্ট, ওঠো, হাসপাতালে যেতে হবে, আজ তোমার চেক আপ আছে। রিদি চোখ পিটপিট করে ঘুমের ঘোরে কাটানোর চেষ্টা করলো। তারপর টেনে টুনে উঠে বসে সোজা সৌহদ্দের প্রশস্ত বুকে মুখ গুজে আদরে গলায় বলে উঠল, আমাকে একটু ফ্রেশ করিয়ে দিয়েন না, আমার একদম হাঁটতে ইচ্ছে করছে না। রিদির এই মিষ্টি আবদারে সৌহদ্দ মৃদু হাসলো। কোনো কথা না বাড়িয়ে ঝটপট রিদিকে নিজের শক্ত বাহুতে পাজা কোলে তুলে নিল। ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে তিরস্কারের সুরে বলল, দিন দিন আপনি বেশি অলস হয়ে যাচ্ছেন ম্যাডাম। সৌহদ্দের বুকে মুখ গুজে থাকা অবস্থাতে রিদি তার চওড়া বুকের ঠিক মাঝখানে একটা মিষ্টি চুমুইকে খিলখিল করে হেসে উঠল। তারপর দুষ্টুমি করা ভরা গলায় বলল, এটার জন্য একমাত্র আপনিই দায়ী ডাক্তার সাহেব। হৃদি সেই অকাট্য যুক্তিতে সৌহার্দ্য আর কথা বাড়ালো না, কেবল চোখে মুখে একরাশ ভালো লাগা মেখে তাকে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। নিজ হাতে রিদিকে ফ্রেশ করিয়ে নিজেও দ্রুত তৈরি হয়ে নিল। এরপর হালকা কিছু খেয়ে রিদিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ল। ডাক্তার শাহানা জাহানের চেম্বারে নিস্তব্ধ একটা সময় পার করছে রিদি ও সৌহার্দ্য। ডাক্তার দেখানোর পর্ব ঘন্টাখানেক আগেই শেষ। একটি আলট্রাসোনোগ্রাফি করানোর প্রেসক্রিপশন দিয়েছিলেন ডাক্তার শাহানা জাহান। সৌহার্দ্য নিজেই আলট্রাসোনোগ্রাফিটা করতে চেয়েছিল, কিন্তু মাঝপথে তার একটি জরুরি ইমার্জেন্সি আসায় সে রিদিকে তার পরিচিত এক নারী চিকিৎসকের কাছে পাঠিয়ে দিয়ে নিজের জরুরি রোগী দেখতে চলে যায়। আলট্রাসোনোগ্রাফি শেষ করে রিদি কিছুক্ষণ আগে এসে ডাক্তার শাহানা জাহানের চেম্বারে বসেছে। তার আসার কিছুক্ষণ পরে এসেছে সৌহার্দ্য। ডাক্তার তখন অন্য একটি কাজে বাইরে গেছেন বলেই দুজন অপেক্ষা করছে। সৌহার্দ্য ঘড়ির দিকে এক নজর তাকিয়ে কিছুটা কৌতূহলী হয়ে বলে উঠল, রিপোর্ট দেয় নাই? রিদি আনমনে মাথা নেড়ে ফিসফিস করে বলল, আমি জানি না। সৌহার্দ্য আর কিছু একটা বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে চেম্বারের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন ডাক্তার শাহানা জাহান। তার মুখে এক স্নিগ্ধ হাসি। সৌহার্দ্য তক্ষুনি উৎকণ্ঠিত গলায় প্রশ্ন করলো, ম্যাম, সব ঠিক আছে?
ডাক্তার শাহনাজাহান মিষ্টি হেসে প্রত্যুত্তর করলেন, সব ঠিক আছে, তার সাথে তোমাকে আমাদের ডবল মিষ্টি খাওয়াতে হবে। ডাক্তারের এমন আকস্মিক কথায় সৌহদ্দের কপালে ভাঁজ পড়ল। সে ঠিক বুঝতে পারল না কথার অর্থ কি। ডাক্তার তার ভুরু কুঁচকে যাওয়া দেখে ডাক্তার মৃদু হেসে বললেন, তুমি টুইন্স বেবির বাবা হচ্ছ। কথাটা শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল পুরো ঘর। সৌহদ্দ অবাক চোখে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। তারপর কিছুটা কাপা গলায় বলে উঠল, ম্যাম রিপোর্টটা একটু দিবেন। ডাক্তার শাহানা হাসি মুখে আলট্রার রিপোর্টটা সৌহদ্দের দিকে বাড়িয়ে দিলেন। সৌহদ্দ থরথরে কাপা হাতে রিপোর্টটি লুফে নিল। তারপর এক পলক তাকালো হৃদির দিকে। মেয়েটি তখন কেমন যেন হতভম্ব হয়ে ছলছল চোখে নিজের পেটের দিকে তাকিয়ে আছে। হৃদির দিক থেকে চোখ সরিয়ে সৌহদ্দ দুটো রিপোর্টের পাতায় চোখ বোলালো। ঝাপসা কালো সাদা কাগজের পর্দায় স্পষ্ট ফুটে আছে পাশাপাশি দুটো ক্ষুদ্র অস্তিত্ব। এক অদৃশ্য আনন্দের জোয়ার সৌহদ্দের বুকটা ভরে উঠল। এক অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি, কোনো শব্দে প্রকাশ করার মতো নয়। চোখে ভিজে আসার উপক্রম হলো তার। বিড়বিড় করে সে বলে উঠল, আমার জান বাচ্চাগুলো, পাপা এবার তোমাদের কাছে পাওয়ার আগ্রহ আরো কয়েক গুণ বেড়ে গেল। বলেই সে আবারও মুগ্ধ চোখে তাকালো হৃদির পেটের দিকে। পরক্ষণে আবার মনের কোণে উকি দিল টুইন বেবির জটিলতা বা ঝুঁকির কথা ভেবে বুকটা মোচড় দিয়ে উঠল। সব মিশ্র আবেগ সামলে আফসোসের সুরে মৃদু হাসিতে সে ফুসফুস করে বলে উঠল, মাত্র দুবার বাসর করলাম, তাতেই দুজন? আর কয়েকবার বাসর করলে তো আমার বইয়ের ছোট্ট পেটটাকে এরা একেবারে ফুটবলের মাঠ বানিয়ে ফেলতো দল বেঁধে এসে। কথাটি শেষ করে সে আবারও পরম যত্নের রিপোর্টের কাগজে হাত বুলিয়ে ধরে ধীর ও মায়াবী কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, আমার জান বাচ্চারা। দুপুর 12টা। মাথার উপর রোদটা যেন আগুন হয়ে চেপে বসেছে। ভ্যাপসা গরম আর প্রখর রোদের তীব্রতায় চারপাশের প্রকৃতি এক অদ্ভুত স্থবিরতায় আচ্ছন্ন। সেই রোদের ঝিলিক তিরতির করে আছড়ে পড়ছে কাচের জানালায়। প্রকৃতিতে তখন এক অলস মায়াবী ও পরম শান্তির স্তব্ধতা। ডাক্তার শাহানা জাহানের শীততাপ নিয়ন্ত্রিত চেম্বার পেরিয়ে সৌহার্দ্য আর হৃদি যখন বাইরে এসে দাঁড়ালো, তখন তীব্র রোদের মাঝে তাদের পৃথিবীটা অন্যরকম এক আবেশে মোড়ানো। হৃদির ছোট্ট দুই চোখের পলক যেন আর পড়ছেই না। সে অবচেতন ভাবে নিজের পেটের উপর হাত বোলাচ্ছে আর পলকহীন দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, সত্যি কি তার ভেতরে একসঙ্গে দুটি প্রাণ নিঃশব্দে বেড়ে উঠছে? হৃদির বুকের ভেতরটা কেমন যেন এক অচেনা কাম্পনে থরথর করে কেঁপে উঠল। নিজের অজান্তে পেটের উপর রাখা হাতটি সে আরো গভীর মমতায় আরো আঁকড়ে ধরে রাখলো। একজন মায়ের কাছে তার সন্তানের অস্তিত্বের ছোঁয়া পাওয়া মুহূর্তটি বুঝি পৃথিবীর সবচেয়ে পবিত্র আপন মুহূর্ত। এই অদ্ভুত উপলব্ধি হৃদি পুরো সত্তাকে যেন এক স্বর্গীয় সুখে ভরিয়ে দিল। একসঙ্গে দুটি সন্তান, শুধু এই ভাবনাটি তার বুকের ভেতরে আনন্দের এক এমন উত্তাল ঢেউ তুলে দিল যা সে চোখ দিয়ে প্রকাশ করতে পারছে না। অন্যদিকে সৌহার্দ্যর অবস্থা আরো মারাত্মক। সে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোনো ধন হাতে পেয়েছে। এক হাতে হৃদির কোমল হাত শক্ত করে ধরে আছে, আর অন্য হাতে আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটায় বারবার চোখ বুলিয়ে যাচ্ছে। রিপোর্টের পাতায় চোখ আটকে থাকলেও তার মাথার ভেতর যেন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আনন্দের চেয়ে এখন অদ্ভুত এক টেনশন বেশি কাজ করে যাচ্ছে তার মধ্যে। সৌহার্দ্য অতি যত্নের এদিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। সৌহার্দ্য উঠে বসতে না বসতে হৃদি চট করে তার কোলের উপর উঠে এলো। দুহাতে শক্ত করে তার গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে পরম মায়াবী সুরে জিজ্ঞেস করলো, আপনি খুশি ডাক্তার সাহেব? সৌহার্দ্য কি উত্তর দেবে? ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর থেকেই সে যেন কেমন একটা ঘোর লাগা আবেশের মধ্যে আটকে আছে। খুশির তীব্রতা তো আছেই, কিন্তু তার চেয়েও এক অদ্ভুত অজানা টেনশন যেন এই মুহূর্তে তাকে বেশি আচ্ছন্ন করে রেখেছে। অনুভূতির এমন আকস্মিক ঝড়ে তার মুখ ফুটে কোনো শব্দই বের হলো না। কোনো কথার জবাব না দিয়ে সৌহার্দ্য শুধু হৃদিকে নিজের বুকের সাথে আরো শক্ত করে পরম আশ্রয়ের মতো জড়িয়ে ধরলো। তারপর ওই অবস্থাতে একটানে এক হাতে স্টার্ট দিল গাড়ি। হৃদিও আর কোনো কথা বাড়ালো না। ছোট্ট এক অবুঝ খরগোশ ছানার মতো নিঃশব্দে পরম যত্নে রেপটে রইল সৌহার্দ্যের বুকের ঠিক মাঝখানটায়। সৌহার্দ্যের চেম্বার চারপাশে যেন থমথমে একটা নীরবতা ঝুলছে। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা জরুরি একটি জটিল কেস ফাইল নিয়ে মগ্ন হয়ে কাজ করছে সুজন আর সৌহার্দ্য। হঠাৎ করে ঘরে সে নীরবতা ভেঙে সুজন কাছ থেকে চোখ তুলে তাকালো সৌহার্দ্যের দিকে। কণ্ঠে এক অদ্ভুত চাপা অস্বস্তি নিয়ে সে বলে উঠল, ওই ব্যাপারটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছে সৌহার্দ্য।
সৌহদ্দ প্রথমে বুঝতে না পেরে একটু অবাক দৃষ্টিতে সুজনের দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ফেলে সুজন গলা নামিয়ে বলল, তোর চাচা বীর বলল পুলিশ তাকে হন্য হয়ে খুঁজতেছে, আর এটাই স্বাভাবিক। এত বড় একজন ক্রিমিনাল। কথাটা শেষ হতে দিল না সৌহদ্দ। বিরক্তিতে তার মুখ শক্ত হয়ে গেল। কঠোর কণ্ঠে সে উড়িয়ে দিল কথাটা, বাদ দে তো, আর বেশি কিছুই হয়নি। যার যেটা প্রাপ্য ছিল সেটাই পেয়েছে। সুজনের কপালে চিন্তার ভাঁজ আরো গাঢ় হলো। সে কিছুটা নিচু গলায় সতর্ক করার সুরে বলল, এটা নিয়ে যদি বাড়াবাড়ি কিছু হয়? কি বলতে চাচ্ছিস বুঝছিস তো? বীরও কিন্তু যথেষ্ট টেনশনে আছে। এক মুহূর্তের জন্য থমকে গেল সৌহদ্দ। গভীর কোনো ভাবনায় নিমগ্ন হলো সে। পরক্ষণে কোনো রকম দ্বিধা বা চিন্তা ছাড়াই শীতল আত্মবিশ্বাসে বলে উঠল, কিছুই হবে না, এসব ফালতু টেনশন বাদ দে, কিছু হলেও সামলে নেব আমি। বন্ধুর এই দৃঢ়তায় কিছুটা যেন ভরসা পেল সুজন। সে মাথা নেড়ে সায় দিয়ে বলল, আরহান ভাইয়ের জন্য কি করলি? এবার সৌহদ্দের বুক চিরে বেরিয়ে এলো একটা ভারী দীর্ঘশ্বাস। চোখে মুখে একটাশ ক্লান্তি আর অসহায়ত্ব ফুটে এসে বলল, চেষ্টা তো করলাম। মনে হয় মিনিমাম 2-3 বছর আগে কিছু করা যাবে না, তবুও চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কি হয়। এরপর আর কোনো কথা বাড়ালো না কেউই। দুজন আবারও ডুব দিল তাদের কাজের গভীরে। সন্ধ্যা প্রায় 7টা। খানবাড়ির ড্রয়িং রুমে চলছে জমজমাট আড্ডা। একপাশে বসে আছে রিদি, পিথা আর রিভা। তাদের সাথে যোগ দিয়েছে আরিফা খানের ননদের 2 মেয়ে, জুথি ও মেঘা, আর আকাশের বউ তন্নি। দুপুরবেলা সৌহার্দ্য রিদিকে খানবাড়িতে নামিয়ে দিয়ে আবার হাসপাতালের উদ্দেশ্যে চলে গিয়েছিল। গত রাতে রিদি যখন সৌহার্দ্যকে কিছুতেই রাজি করাতে পারেনি, তখন উপায় না পেয়ে সাহাবীরকে ফোন দিয়েছিল। সেই ফোন কলেই আর কাজ করেছে। সাহাবী শুধু সৌহার্দ্যকে রাজি করায়নি, সাথে বাকিদেরও আসার জন্য বলে দিয়েছে। বিয়ে বিয়ে শেষ হওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবে। সবার হাসি খুশি আর গল্পের আড্ডার ঠিক মাঝখানে ড্রয়িং রুমের মেন দরজা খুলে একে একে ভিতরে প্রবেশ করলো সাহাবীর, আকাশ, সুজন, ফারিস এবং সৌহার্দ্য। আরিফা খান এগিয়ে গিয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, ভালো আছো বাবা? সৌহার্দ্য ছোট্ট করে জবাব দিল, জি। ব্যাস, এইটুকুই। এর বেশি আর কোনো কথা নেই। আরিফা খান মনে মনে একটু অসন্তুষ্ট হলেও মুখে তা প্রকাশ করলেন না। এই ছেলের কাঠখোট্টার স্বভাব তার খুব ভালো করেই জানা আছে, তাই তিনিও কোনো অস্বস্তি না রেখে বাকিদের সাথেও হাসি মুখে কুশল বিনিময় করলেন, আর তাদের বসিয়ে নাস্তার ব্যবস্থা করতে রান্নাঘরের দিকে গেলেন। আরিফা খান যেতেই ফারিস আর টিকতে পারল না। সে সোফায় একেবারে চিত হয়ে এলিয়ে বসে দুষ্টু হাসিতে রিদির দিকে তাকিয়ে টেনে টেনে বলল, কি গো ভাবি যান, কেমন আছেন? রিদির মুখটা লজ্জায় লাল হয়ে এলো। ফারিস এমনি তাকে সব সময় শুধু রিদি বলেই ডাকে, অথচ সৌহদ্দের সামনে আসলে সেই ইচ্ছে করে টেনে ভাবি যান বলে খ্যাপাতে শুরু করে। রিদি লাজুক মুখে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সৌহদ্দ নিজের মেজাজ আর ধরে রাখতে পারলো না। সে সজোরে ফারিসের হাঁটুতে একটা লাথি বসিয়ে ফিস ফিস করে হিসিয়ে উঠল, আর একবার তোর মুখ থেকে ওই বাজে নাম বের হলে তোকে এখান থেকে ছুঁড়ে খন্দকার বাড়িতে ফেলে দেবো, ইডিয়েট। বলেই সে রিদির দিকে ঘুরলো, চোখ রাঙিয়ে রাগে আঙ্গুর হয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এখানে বসে আছো কেন, রুমে যাও। সৌহদ্দের এমন আকস্মিক ধমকে ফারিস বিরক্ত হয়ে সোজা হয়ে বসে বলে উঠল, আরে আমি কি তোর বউকে খেয়ে? কিন্তু সৌহদ্দের খঞ্জরের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে ফারিসের বাকি কথা গলাতেই আটকে গেল। ঢোক গিলে সে সাথে সাথে ভোল পাল্টে রিভার দিকে তাকালো এবং এক মুহূর্ত নষ্ট না করে বলে বসলো, ভাই, আমার একটা খরগোশের বাচ্চার মতো নরম সরম বউ আছে ঘরে। এভাবে চোখ দিয়ে খুন করিস না ভাই, তাহলে খরগোশের বাচ্চাটা এখনোই বিধবা হয়ে যাবে, তোর বউ। কথাটা পুরো বের হওয়ার আগেই সৌহদ্দ এক ঝটকায় তার পাশ কাটিয়ে সোফায় বসে পড়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে উঠল, ইডিয়েট। এত কাণ্ড কারখানার মাঝেও সুজনের একজোড়া চোখ স্থির হয়ে আটকে আছে মেঘার দিকে। চারপাশে কি সব ঘটে গেল, কে কাকে কি বলল, তার একটা শব্দ যেন সুজনের কানে পৌঁছায়নি। 31 বছর বয়সে এসে একটা ছোট্ট মেয়ের প্রতি চোখ আটকে যাওয়ায় নিজের কাছে অদ্ভুত ঠেকছে তার। মনে মনে ভাবছে, এই বয়সে এসে এমন একটা বাচ্চা মেয়ের উপর নজর পড়তে হলো। ভাবতেই নিজের উপর নিজের রাগ হচ্ছে, অথচ শত চেষ্টা করেও বারবার মেঘার উপর থেকে চোখ সরিয়ে নিতে সে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। এদিকে কারো নজর না পড়লেও ফারিসের তীক্ষ্ণ চোখ ঠিকই সুজনের উপর স্থির ছিল। সুজনের এই অনমনা চাহনি দেখে ফারিস গলা খাকারি দিয়ে বেশ মজা নিয়ে বলে উঠল, কি দিনকালই না এলো, দামড়া দামড়া সব ছেলেরা এখন বাচ্চা মেয়েদের উপর নজর দেয়। ফারিসের খোঁচাটা কানে যেতেই সুজন এক মুহূর্তে চমকে বাস্তবে ফিরে এলো। থমথমে মুখে চোখ সরিয়ে নিলেও চরম একটা অস্বস্তি তাকে ঘিরে ধরলো। একটু ইতস্তত করে সে ফারিসের ঠিক পাশেই গিয়ে বসলো। বিরক্তিতে মুখ কুঁচকে ফিসফিস করে বলে উঠলো, নিজের দিকে তাকিয়ে দেখ, তুই তো
তুই নিজেও তো একই গোয়ালের গরু। ফারিস কিছু একটা বলে কড়া জবাব দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ট্রে হাতে নাস্তা নিয়ে ড্রয়িং রুমে হাজির হলেন আরিফা খান। ওদিকে সৌহার্দ্যর চোখ কখন থেকে হৃদির উপর আটকে আছে, অথচ মেয়েটা একবারের জন্য তার দিকে ফিরেও তাকালো না। চারপাশের মানুষগুলোকে কাছে পেয়ে তার বউ যেন তাকে ভুলেই বসেছে। এই অবহেলাটা সৌহার্দ্যের বুকের ভেতর কেমন যেন হু হু করে বাড়িয়ে দিচ্ছে। আর সহ্য করতে না পেরে সে হুট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সোজা হৃদির সামনে গিয়ে গমগমে ভারী অথচ নিচু স্বরে আদেশ করলো, ইউ বোচানাক, রুমে এসো। বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে গটগট পায়ে ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। সৌহদ্দের এমন আচমকা হুকুমে ড্রয়িং রুমে সবার চোখ গিয়ে পড়ল হৃদির উপর। বিশেষ করে আকাশের বউ তন্নি, জুথি আর মেঘার চোখ দুটো কৌতূহলী হয়ে বড় বড় হয়ে গেল। তবে সৌহদ্দ এমন আচরণে অভ্যস্ত হওয়ায় তাদের মুখে কোনো বাড়তি প্রতিক্রিয়া নেই। সৌহদ্দ চলে যেতেই বাতাসে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা কেটে গেল। তন্নি কৌতূহলী দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, ওর নাক তো কত সুন্দর, সৌহদ্দ ভাই বোচা বললো কেন? তন্নির এমন নিষ্পাপ কৌতূহলী দেখে রিভা আর হাসি চেপে রাখতে পারলো না। খিলখিল করে হেসে উঠে সে বলে উঠল, ভাইয়া ভাবিকে দুনিয়া সব আজগুবি নামে ডাকে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। রিভার কথা শেষ হতে না হতে হৃদির ভেতরটা লজ্জায় আকুল হয়ে উঠল। তার বেগতিক অবস্থা আর লজ্জার শেষ নেই। লজ্জায় রাঙা হয়ে উঠেছে শ্যামবর্ণের মুখটা। মনের ভিতর একরাশ ক্ষোভ আর অভিমান নিয়ে সে ভাবছে, এই লোকটার সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই। কতবার শক্ত করে মানা করেছে সবার সামনে যেন এমন অদ্ভুত নামগুলো না বলে লজ্জা না দেয় তাকে। কিন্তু কার কথা কে শোনে? এই মানুষটা কি কখনো কারো কথা শোনার পাত্র? সে তো নিজের খেয়ালেই চলে। ওদের এই খুনসুটির মাঝে ভারী হঠাৎ সাহাবীরের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, বারবিকিউ পার্টি করলে কেমন হয় বলতো? সাহাবীর একটু ভেবে গম্ভীর চোখে তাকিয়ে বলল, মন্দ হয় না, যা সব বের কর, আমি বাকি ব্যবস্থা করে দিচ্ছি। কথাটা ফুরোতেই সুজন, ফারিস আর আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না। হুল্লোড় করতে করতে বাগানের দিকে চলে গেল। ওরা চলে যাওয়ার পর তন্নির মনে হঠাৎ এক অন্যরকম ফুর্তি জাগলো। হাততালি দিয়ে সে বাকিদের দিকে তাকিয়ে প্রস্তাব দিল, চলো আমরা শাড়ি পরি। দিদি রিভার উৎসাহের সাথে সায় দিলেও পিঠা অলস্য মাথা নেড়ে বলল, আমি পরবো না, শরীরটা একদম ভালো লাগছে না। কিন্তু তন্নিকে আর সহজে ছাড়ার পাত্রে সে নাছোড় বাঁধা হয়ে জোর করে পিঠা শেষ পর্যন্ত আর মানা করতে পারলো না। সবাই মিলে শাড়িগুলো হাতে নিয়ে ছুটে গেল আরিফা খানের কাছে। কারণ নিখুঁত কুচি দিয়ে অসম্ভব সুন্দর শাড়ি পরানোর জাদুকরি হাত কেবল তারই আছে। আরিফা খান পরম যত্নে সবাইকে শাড়ি পরিয়ে দিলেন। এরপর মুগ্ধ হয়ে হৃদির পানে তাকিয়ে স্নেহের সুরে বলে উঠলেন, মাশাল্লাহ, আমার চাঁদটাকে আজ সবার থেকে বেশি সুন্দর লাগছে। কারো নজর না লাগে বলেই তিনি স্নেহের ছোঁয়ায় হৃদির কানের কাছে একটু কালো কাজলের ফোঁটা লাগিয়ে দিলেন। ওনার এমন স্নেহের কথায় সবার চোখ গিয়ে আটকে গেল হৃদির উপর। পিঠা মুগ্ধ চোখে তাকিয়ে হেসে বলল, সত্যি হৃদি, তোকে কালো শাড়িতে অসম্ভব মায়াবী লাগছে। এই মুহূর্তে স্যার যদি তোকে দেখে তো একদম ফিদা হয়ে যাবেন। পিঠার কথায় হৃদি লাজুক পায়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে একবার চোখ বুলিয়ে নিল। সবার আকণ্ঠ প্রশংসায় তার গাল দুটো লজ্জায় আর টকটকে হয়ে উঠল। হৃদি এই মিষ্টি আড়ষ্টতা দেখে তন্নি আর নিজেকে সামলাতে পারল না। দুষ্টুমি ভরা হাসিতে টিপে বলে উঠল, তাহলে আর দেরি করছো কেন ভাবি, যান না গিয়ে ভাইয়াকে একটু দেখিয়ে আসুন। বলেই ওরা সবাই মিলে হৃদিকে এক প্রকার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে হৃদির রুমের সামনে নিয়ে আসলো। হৃদি মৃদু কাঁপা কাঁপা বুক নিয়ে যখন রুমে পা রাখলো, তখন সৌহার্দ্য ল্যাপটপের স্ক্রিনে মুখ গুজে পুরো মাত্রায় নিমগ্ন। তার সবটুকু মনোযোগ তখন শুধু ওই স্ক্রিনে আটকে আছে। হৃদি একটু এগিয়ে গিয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, কিন্তু সৌহার্দ্যের কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন আজ পণ করে বসেছে, কিছুতেই ল্যাপটপ থেকে চোখ সরাবে না। অবশেষে তীব্র অভিমান আর বিরক্তি নিয়ে হৃদি গিয়ে একেবারে সৌহার্দ্যের সামনে গিয়ে দাঁড়ালো। কোমরে হাত রেখে কিছুটা অভিযোগের সুরে বলে উঠল, আপনি আমাকে দেখছেন না কেন? ল্যাপটপে টাইপ করতে করতে বিরক্ত কণ্ঠে সৌহার্দ্য জবাব দিল, তোমার কি এক্সট্রা দুটো শিং গজিয়েছে নাকি যে দেখতে হবে? আসলে হৃদি রুমে প্রবেশের মুহূর্তেই সৌহার্দ্য টের পেয়েছিল আগামী ৩-৪ দিনের মধ্যে তাদের নতুন হাসপাতালটার উদ্বোধন। সেই প্রজেক্টের জরুরি কিছু কাজ নিয়ে সে ভীষণ ব্যস্ত। কিন্তু হৃদির অনবরত বকবকানিতে বিরক্ত হয়ে সৌহার্দ্য যখন বাধ্য হয়ে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো, তখন হঠাৎ করে তার হাতের আঙ্গুলগুলো কিবোর্ডে জমে গেল। গাঢ় কালো শাড়িতে হৃদিকে দেখে সৌহার্দ্য যেন মুহূর্তের জন্য নিজের সবকিছু ভুলে গেল। রুমের মৃদু আলোয় হৃদিকে কোনো অপসরী
বা স্বর্গের পরিচয়েও কম কিছু মনে হচ্ছিল না। ঠিক যেন এক জীবন্ত স্বপ্ন তার সামনে দাঁড়িয়ে আছে। সৌহদ্য দুটো চোখ সরিয়ে নিয়ে এক হাতে নিজের শার্টের দুটো বোতাম খুলে ফেললো। মনে হচ্ছিল এসির হাওয়ায়ও তার বুক চিরে নেমে আসা ভালো লাগার গরমে শরীর ঘেমে একাকার হয়ে গেছে। তবে হৃদির চোখের মায়ায় হারিয়ে যাওয়ার ভয় থেকে সে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করলো। হৃদয়ে জমে ওঠা তীব্র আকুলতা আর ভালোবাসা সেই ঘোর কাটিয়ে উঠতে সে মরিয়া হয়ে উঠল। কিবোর্ডের বোতামে বারবার আঙ্গুল ছুঁয়ে সে যেন এই মোহময় আবেশ থেকে নিজেকে বাঁচানোর এক প্রাণপণ চেষ্টা চালাতে লাগলো। হৃদির চোখের দিকে সরাসরি তাকাতে বুক কেঁপে উঠছিল বলে সে কৃত্রিম বিরক্তি ফুটিয়ে তুলল। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন, স্টুপিড? হৃদি তো ভেবেছিল আজ এত সুন্দর করে শাড়ি পরে সামনে আসলে সৌহৃদ্য মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, মনের সুখে দু চারটে রোমান্টিক প্রশংসা করবে। কোথায় তা? উল্টো এই লোক তাকে ধমকে বসলো। রাগে আর অভিমানে হৃদির গলা ধরে এলো। চোখ দুটো ছলছল করে উঠল। সে ফুপিয়ে উঠল। ডাক্তার সাহেব, আপনি একটুও রোমান্টিক না। এত সুন্দর করে সেজে এলাম, একবারও তাকিয়ে দেখলেন না, কখনো একটু ভালোবাসিও বললেন না। নিজের ভেতরে তীব্র ভালো লাগা আর কামনার অস্থিরতা আর সামলাতে পারল না। সৌগত হৃদির কথা শেষ করতে না দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, স্টুপিড মহিলা! ভালোবাসি না যখন, ভালোবাসি কেন বলবো? আই ডোন্ট লাভ ইউ। আর রোমান্টিক না বলে দুটো নিয়ে ঘুরছো? রোমান্টিক হলে তো ফুটবল টিম নিয়ে ঘুরতে। হৃদি সৌহদ্দের এই সব কঠোর কথায় মোটেও পাত্তা দিল না, বরং আদম্য অভিমানে সে সৌহদ্দের আর একটু কাছে এগিয়ে যেতে যেতে বলল, দেখুন না একবার শাড়িতে কেমন লা। রিদিকে নিজের এত কাছে আসতে দেখে সৌহদ্দের বুকের ভেতরটা তোলপাড় করা শুরু হলো। রিদির কাজল কালো চোখের চাহনি আর তার শরীরের স্নিগ্ধ ঘানে সৌহদ্দ যেন দিশেহারা হয়ে পড়ল। আর নিজেকে সামলে রাখতে না পেরে বিরক্ত আর অস্থিরতায় ঠাসা গলায় সে ধমকে উঠল, আউট! দিদি এবার আর ধৈর্য রাখতে পারল না। অপমানে বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বিড়বিড় করে সৌহদ্দকে অস্পষ্ট স্বরে গালি দিতে দিতে দুপদাপ পা ফেলে সে রুম থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 11টা। বাড়ির সবুজ বাগানে গোল হয়ে বসে চলেছে জমজমাট আড্ডা। সামনে রাখা গরম গরম পোড়া মুরগি, নরম পরোটা আর জুস আর কোক। যার যেটা মন চাচ্ছে খাচ্ছে। তবে ফ্রেশ জুস দেওয়া হয়েছে শুধু হৃদি, পিঠা আর তন্নির জন্য। ওরা প্রেগনেন্ট বলে সৌহদ্য বিশেষভাবে ওদের জন্য জুসের ব্যবস্থা করেছে। সবাই খাওয়া দাওয়ার হাসি খুশিতে ব্যস্ত থাকলেও সৌহদ্য ঘাসের উপর আধশোয়া হয়ে এক হাতে ফোন টিপছে আর চোখে দেখছে তার বউকে। হৃদির গোলগাল মুখটা তখন অভিমানে থমথমে, গাল ফুলিয়ে বসে আছে সে। সেই তখন থেকে সৌহদ্দের সাথে একটা কথাও বলেনি, এমনকি ফিরেও তাকায়নি পর্যন্ত। সৌহদ্দের পাশে বসা তো দূরের কথা, সে গিয়ে বসেছে পিঠার ঠিক পাশে। হঠাৎ করে ঘটে বিপত্তি। জুসের গ্লাসে একটা চুমুক দিতে হৃদির নাকে মুখে মারাত্মক বিষম লেগে গেল। কাশতে কাশতে তার একেবারে নাজেহাল অবস্থা। তা দেখে এক মুহূর্ত দেরি না করে সৌহদ্য দ্রুত হৃদির কাছে ছুটে গেল। তাকে নিজের দিকে টেনে নিয়ে পরম যত্নে মাথার তালুতে হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন ও ব্যাকুল কণ্ঠে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড সান? ঠিক আছো? কাশির বেগ একটু কমে এলে হৃদি মাথা নেড়ে শুধু বলল, হুম। দিদিকে স্বাভাবিক হতে দেখে সৌহদ্দের ভেতরের চিরচেনা রাগের রূপটা বেরিয়ে এলো। একরাশ বিরক্তি ছেড়ে সে দিদিকে ধমকে দিয়ে বলে উঠল, আস্তে ধীরে খেতে পারছো না, স্টুপিড! সৌহদ্দের এই কড়া ধমক শুনে হৃদির মনে পড়ে গেল আগের সব অভিমান। সে সৌহদ্দের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে অভিমানী গলায় বলে উঠল, ছাড়ুন আমাকে, এত দরদ দেখাতে হবে না। সৌহদ্দ বিরক্তি নিয়ে পাল্টা কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ফারিস হো হো করে হেসে উঠে চারপাশ মাতিয়ে দিল। টিপ্পনি কেটে সে বলে উঠল, বাহ, কি দিনকাল এলো রে বাবা! বাঘকে এখন বিড়াল ঝাড়ি মারে, আজকাল বাঘের। কিন্তু ফারিসের কথা আর শেষ হলো না। সৌহদ্দ ফারিসের দিকে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে এক সেকেন্ডের অপেক্ষা না করে একেবারে পাজা কোলে তুলে নিল হৃদিকে। তারপর বড় বড় পা ফেলে সোজা বাড়ির ভেতরে চলে গেল। সৌহার্দ্য হৃদিকে নিয়ে চলে যেতেই সাহাবীর এক পাশে সরে গেল তার কল আসায়। তার দেখা দেখি একে একে বাকিরাও আড্ডা ভেঙে উঠে চলে গেল। বাগানে শুধু রয়ে গেল সুজন আর মেঘা। মেঘা একটু ধীরে সুস্থে খাচ্ছিল বলে তখনও তার খাওয়া শেষ হয়নি। চারপাশে ফাঁকা হয়ে যাওয়া দেখে মেঘা লজ্জায় আড়ষ্ট হয়ে থালাটা হাতে নিয়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখন ওই কোথা থেকে হুট করে হাজির হলো ফারিস। মেঘার দিকে তাকিয়ে সে মিষ্টি হেসে বলল, উঠতে হবে না সিস্টার, তুমি ধীরে সুস্থে খাও। এরপর সুজনের দিকে দুষ্ট একটা চোখের ইশারা মেরে সে জোরে বলে উঠল, তোমাকে পাহারা দেওয়ার জন্য আমার এই সিঙ্গেল বন্ধুকে রেখে গেলাম। দোয়া করি তোমরা দুজন যেন মিঙ্গেল হয়ে ফিরে আসো। কথাটা বলে ফারিস এক সেকেন্ডও দাঁড়ালো না, এক দৌড়ে সেখান থেকে উধাও হয়ে গেল।
ফারিসের এমন রসিকতায় মেঘা তো লজ্জায় লাল। সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে সুজন নরম কিন্তু চটপটে গলায় বলে উঠল, খাওয়া শেষ করে যাও পিচ্চি। মেঘার মনে হলো এরা সবাই তার থেকে বয়সে অনেক বড় বড় ভাইয়ের মতন। এই ভেবে সে ইতস্তত করলেও শেষ পর্যন্ত আবার নিজের জায়গায় বসে পড়ল। সুজন এক দৃষ্টিতে পলকহীন তাকিয়ে আছে মেঘার দিকে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে সে জিজ্ঞেস করলো, নাম কি পিচ্চি? মেঘা লাজুক মুখে আস্তে করে জবাব দিল, জি মেঘা ইসলাম ভাইয়া। কথাটা কানে যাওয়া মাত্রই সুজন নাক মুখ কুঁচকে ফেলল। বিরক্তিটা কোনো মতো চেপে সে বলল, নামটা সুন্দর কিন্তু আমার নামের সাথে মিলল না। আচ্ছা যাক, কোন ক্লাসে পড়ো পিচ্চি? মেঘা মনে মনে ভাবলো তার নাম ওই দামড়া মানুষটার সাথে কেন মিলতে যাবে। তবুও মনে মনে মুখ ভেঙচে মিনমিন করে জবাব দিল, ইন্টার ফার্স্ট ইয়ারে ভাইয়া। ব্যাস ভাইয়া শব্দটা শুনলেই যেন সুজনের রাগ আবার আকাশ ছুতে যায়। দাঁতে দাঁত চেপে সে কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল, প্রতি লাইনে লাইনে ভাইয়া ভাইয়া কেন করছো পিচ্চি? আমি তোমার ভাই হতে চাচ্ছি না, সাইয়া হতে চাচ্ছি। সুজনের মুখ থেকে আচমকা এমন কথা শুনে মেঘা তো একদম থমকে গেল। সে ড্যাব ড্যাব করে অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল সুজনের দিকে। তা দেখে সুজন দুষ্টু হেসে চোখ টিপে বলল, প্রেম করবে পিচ্চি? রোজ তোমাকে দুটো করে চকলেট কিনে দেব। মেঘা যেন বিশ্বাসই করতে পারছিল না সে কি শুনলো। তার মাথায় যেন আস্ত এক আকাশ ভেঙে পড়ল। এই আধবুড়ো লোকটার সাথে সে প্রেম করতে যাবে কোন দুঃখে? বয়স তো কম হলো না মানুষটার, অথচ শখ দেখো একটা কাঁচা বয়সের মেয়ের সাথে প্রেম করার। মনে মনে লোকটাকে আস্ত একটা আজে বাজে পাত্র হিসেবে সার্টিফিকেট দিয়ে সে ভাবলো, ইস, প্রথমে মানুষটাকে কত ভালো না মনে হয়েছিল। নাকমুখ কুচকে চরম বিরক্তিতে মেঘা ঝাঁঝিয়ে উঠল, আমি কেন আপনার মতো আধবুড়ো লোকের সাথে প্রেম করতে যাব? একটা বুড়ো লোক হয়ে বাচ্চা মেয়ের সাথে প্রেম করতে চাচ্ছেন? বলে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। থালাটা হাতে নিয়ে হন হন করে চলে যেতে নিল। তা দেখে সুজন চেয়ারে বসে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, তোমাকে দেখে নিজের বয়স ভুলে গেছি পিচ্চি। চলো দুজনে মিলে বাংলাদেশকে একটা ফুটবল টিম উপহার দিই, দেশের উপকার হবে পিচ্চি। সুজনের এমন ফাজলামো ভরা কথা শুনে মেঘা পেছনে ফিরে রাগী দৃষ্টিতে একটা দারুণ ভেঙচি কাটলো। তারপর আর পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে সেখান থেকে দৌড়ে পালালো। মেঘা চোখের পলকে দূরে হারিয়ে যেতে সুজনের বুক চিরে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী মুচকি হাসি ফুটিয়ে এসে ধপ করে নরম ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। ঠিক তখনই কোথা থেকে যেন বাতাসে ঘর করে হাজির হলো ফারিস। সুজনের শোয়ার ভঙ্গি নকল করে সেও ঠিক তার পাশে ধপ করে ঘাসের উপর গা এলিয়ে দিল। এক কুনিয়ে ভর দিয়ে সুজনের মুখের দিকে ঝুঁকে কৌতূহলী গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, কিরে, সেটিং হলো? সুজনের বুকের ভেতর তখন টানাপোড়েন চলছে। একরাশ না পাওয়ার আক্ষেপ গলায় মেখে মাথার নিচে হাত দুটো গুজে সে হতাশার সুরে বলল, না, মনে হচ্ছে না সহজ হবে। কিন্তু দমে যাওয়ার পাত্র তো ফারিস নয়। চোখের পলকে ইশারায় দুষ্ট একটা ছলাকলা ফুটিয়ে এসে খিক খিক করে হেসে উঠল। সুজনের কাঁধে একটা হালকা থাপ্পড় দিয়ে পরামর্শ সুরে বলে বসলো, চল তোকে কট খাইয়ে দিই। এভাবে পটানোর আশা নিয়ে বসে থাকলে এ জীবনে তোর প্রেম হবে না। ততক্ষণে সুজনের মেজাজ বেশ চড়ে গেছে। বিরক্তি গলায় মিশিয়ে সে পাশ ফিরে কড়া গলায় জবাব দিল, তোর বাজে কথা রাখ। একটা সম্মানিত কার্ডিওলজিস্ট ডাক্তার হয়ে বাচ্চা মেয়ে নিয়ে কট খাবো, লোকে কি বলবে? ফারিস্তাতে একটুও কান দিল না। হাতের ঝটকায় তার কথা উড়িয়ে দিয়ে বুক ফুলিয়ে সে বলল, আমি এমপি হয়ে কট খেলে তুই ডাক্তার হয়ে কট খেতে সমস্যা কি? এত টেনশন নিচ্ছিস কেন? সৌহার্দ্য তো বউ নিয়ে কট খেলো, আমরাও না হয় সব কট খাওয়া মাল হলাম। তারপর একটু ভেবে দুষ্টু বুদ্ধিতে মনটা চকচক করে উঠলে সে যোগ করলো, বাকি রইল আকাশ আর বীর, ওদের কট খাইয়ে দেব, তুই একদম টেনশন করিস না। ফারিস এমন পাগল প্রায় ফাজলামো দেখে সুজনের মন সায় দিলেও উপায় না পেয়ে দীর্ঘশ্বাস ফেললো সে। ফারিসের পাগলামিতে শেষ পর্যন্ত মাথা নেড়ে সায় দিল সে। বলল, ঠিক আছে, আগে বীরের বিয়েটা হোক, দেখি তার মধ্যে পটানো যায় কিনা। ফারিস হয়তো আরো একটা দারুণ কোনো ফোন দিয়ে আটতে যাচ্ছিল। ঠিক তখনই রাতের শীতল হাওয়াকে কাটিয়ে নিঃশব্দে সেখানে এসে হাজির হলো সাহাবীর আর আকাশ। একটুও শব্দ না করে দাদা দুজনেই সুজন আর ফারিসের পাশে ধপ করে ঘাসের উপর শুয়ে পড়ল। সাহাবীর চোখ দুটো একবার চুপ কুচকে তীক্ষ্ণ সন্দিগ্ধ এক দৃষ্টিতে তাকালো সুজন আর ফারিসের মুখের দিকে। ওদের ফিসফিসানি দেখে মনে মনে সন্দেহ দানা বাঁধতে সে গম্ভীর ও ঠান্ডা গলায় বলে উঠল, কি ঘোল পাকাচ্ছিস? আমরা আশায় চুপ হয়ে গেলি। সুজন কিছু বলার আগেই ফারিস চটজলদি জবাব দিল, কি ঘোল পাকাবো আবার? আকাশের তারা গুনছিলাম। আকাশ একপাশে হাত রেখে বলল, একজন মিসিং, সৌহার্দ্যকে ডেকে নিয়ে আয়। সাহাবীর বাধা দিয়ে শান্ত গলায় বলল, থাক, রিদি একা। ফারিস নাক মুখ কুচকে টিপ্পনি কেটে বলল, ও যখন হাসপাতালে থাকে তখন তোর বউ একা থাকে, বোন একা থাকে নাকি?
সাহাবীর আর কিছু না বলে চুপ করে গেল। সে ভালো করে জানে এই পাগলগুলোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তাই আর সে আকাশের সাথে নিজের অফিসিয়ালের কাজের কথায় ব্যস্ত হয়ে পড়ল। খাটের এক কোণে মুখ ফুলিয়ে বসে আছে রিদি। সৌহার্দ্য কিছুটা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে কখন থেকে। মেয়েটাকে বারবার শাড়ি পাল্টাতে বলেছে, অথচ সে একরোখা হয়ে শুনছেই না, উল্টো তেজ দেখিয়ে বসে আছে। অবশেষে সৌহার্দ্যের ধৈর্যের ভাত ভেঙে গেল। সে ধীর পায়ে এগিয়ে গেল রিদির একদম কাছে। রিদিকে টেনে নিজের বুকের সাথে লেপ্টে নিল সে। রিদির শাড়ির আঁচল আর ঘাড়ের কাছ থেকে ব্লাউজের অংশটুকু খানিকটা নামিয়ে দিয়ে নিজের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ বুলিয়ে দিল তার উন্মুক্ত ঘাড়ে। নেশাটুর কণ্ঠে ফিসফিস করে সে বলল, আমার কথা শোনোনি, এখন আমার উন্মাদনা সহ্য করো যান। লজ্জায় রাঙা হয়ে কাপা কাপা ঠোঁটে হৃদি মিনমিন করে বলে উঠল, কি করছেন বেবি? সৌহদ্য নিজের আঙ্গুল হৃদের ঠোঁটে ছুঁয়ে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আই উইল গো জেন্টাল। বলেই সে আলতো হাতে হৃদির শাড়ির আঁচল সরিয়ে ব্লাউজের বোতামের দিকে হাত বাড়ালো। ঠিক তখনই বাইরে থেকে শব্দ করে কেউ দরজা ধাক্কা দিল। কিন্তু এই মুহূর্তে সৌহদ্যের হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা। তার বিন্দুমাত্র হুঁশ নেই। রিদিম নরম গলার ভাঁজে উষ্ণ ঠোঁটের গভীর স্পর্শ দিতে দিতে সে যখন শেষ বোতামটি খুলতে যাবে, তখনই দরজার সেই প্রচন্ড ঠাস ঠাস শব্দে তার ঘোর ভেঙে গেল। রাগে ও বিরক্তিতে ফেটে পড়ে সৌহার্দ্য রিদির আঁচলটা তার গায়ে জড়িয়ে দিয়ে উঠে দাঁড়ালো। রিদি তখনও লজ্জায় রাঙা হয়ে বসে আছে। তার সেই লাজুক মুখের দিকে এক পলক তাকে সৌহার্দ্য মৃদুস্বরে ফিসফিস করে বলল, দেখে আসি কার জীবন চলে যাচ্ছে, একটু ওয়েট করো হাট। বলে বিরক্তিতে মুখ কুঁচকে সে দরজার দিকে এগিয়ে গেল। এক ঝটকায় দরজা খুলল। সামনে সুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহদ্যের রাগে সারা শরীর কেঁপে উঠল। জিভ দিয়ে চিবিয়ে সে চেঁচিয়ে ঝাঁঝালো গলায় বলে উঠল, তুই কি ঠিক করে নিয়েছিস যে আমার জীবনটা ছাড়খাড় না করে ক্ষান্ত হবি না, ইডিয়েট? সুজনের কানে যেন সৌহদ্যের রাগী কথাগুলো ঢুকলোই না। তার দৃষ্টি তখন সৌহদ্যের আটখোলা শার্টের দিকে। চিন্তিত গলায় সে বলে উঠল, তুই এখন এমন ঘেমে আছিস কেন? কোনো কথা শেষ করতে দিল না অধৈর্য সৌহদ্য। দাঁতে দাঁত চেপে সে বলে উঠল, দূর হ আমার সামনে থেকে। কাল সকালের আগে যেন কাউকে এই রুমের আশেপাশে না দেখি। যদি অন্য কেউ আসে, তোর অবস্থা খারাপ করে দেবো, ইডিয়েট। কথাটি শেষ করে সুজনের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ দিল সে। এদিকে বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সুজন হতভম্ব হয়ে বিড়বিড় করে উঠল, আমি আবার কি করলাম? এই জন্যই কারো ভালো মন্দ জিজ্ঞেস করতে নেই, চলবে।